আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে এবার উঠেছো, তোমরা জানো যে তোমাদের এবার নতুন বই, নতুন কারিকুলাম এসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, নতুন বইয়ের নতুন কারিকুলামে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের ইতোমধ্যেই আমরা বেশ কয়েকটি টপিক ভিডিও ক্লাস আপলোড করেছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এর ধারাবাহিকতায় আলোচনা করব হচ্ছে তরলের ভিতরে চাপ। এটা তোমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়ের নাম কি? বল, চাপ ও শক্তি। এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে তরলের ভিতরে চাপ। তো শিক্ষার্থী বন্ধুরা, চাপ বিষয়টা কি জিনিস সেটা আমরা পর্ব 7 নম্বরে আপলোড করেছি। পর্ব 7 যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে, কারণ পর্ব 7 না বুঝলে পর্ব 8 কিন্তু তোমরা বুঝবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোনো কথা না বলে বা কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমরা আলোচনা করি যে তরলের ভিতরে চাপ। মনে রাখবা, এই যে তরলের ভিতরে চাপ, এই টপিকটা আলোচনা করতে গেলে তার আগে আমাকে আরেকটা টপিক জানতে হবে, সেটা হচ্ছে ঘনত্ব বিষয়টা কি। ঘনত্ব বিষয়টা কি আমি এটা 2 নম্বরের জন্য লিখে রেখেছি। যদিও টপিকটা তোমাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু ঘনত্ব বিষয়টা না জানলে, না বুঝলে তুমি তরলের ভিতরে চাপের রাশিমালাটা নির্ণয় করতে পারবা না। তো বন্ধুরা, ঘনত্ব বিষয়টা কি আমরা আগে প্রথমে এটা একটু আলোচনা করে নেই। ঘনত্ব বিষয়টা কি আমি বাস্তবিক অর্থে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, আমি যদি তোমাকে 1 লিটার একটা বোতল দেই, 1 লিটার একটা বোতলের মধ্যে আমি তোমাকে 1 কেজি পরিমাণ পানি দিলাম। ভালো করে খেয়াল করো, আমি তোমাকে 1 কেজি পরিমাণ পানি দিলাম। 1 কেজি পরিমাণ পানি দিলে, ধরে নাও এটা একটা বোতল, এই বোতলে 1 কেজি পানি উঠানো হলে যদি এই পর্যন্ত উঠে থাকে বা যদি এই পর্যন্ত হয়, তাহলে খেয়াল করো, আমি ওই একই বোতলে পানির পরিবর্তে এবার যদি 1 কেজি মধু দেই, তাহলে কি মধু এত পর্যন্ত আসবে? কখনোই না। তোমরা আজই এই বিষয়টা প্র্যাকটিস করে দেখতে পারো, পরীক্ষা করে দেখতে পারো। কারণ কি, এখন খেয়াল করো, তাহলে মধু কি নিচে আসবে নাকি উপরে যাবে? অবশ্যই মধু একটু নিচে থাকবে। দেখো, ধরে নাও 1 কেজি পানি যদি এই পর্যন্ত ওঠে, তাহলে 1 কেজি মধু অবশ্যই এর থেকে নিচে থাকবে। এখন কথা হচ্ছে বন্ধুরা, তাহলে পানি যে পরিমাণ হয়েছে, মানে যে দাগ পর্যন্ত উঠেছে, আমি যদি মধুও সেই দাগ পর্যন্ত উঠাই, তাহলে অবশ্যই কিন্তু মধু 1 কেজির বেশি হবে। কেন বেশি হলো? এই যে কেন জিনিসটা চিন্তা করলেই তুমি কিন্তু ঘনত্ব জিনিসটা বুঝে যাবে। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে কি বলতে পারি? তোমরা অনেকেই বলবে যে মধু পানির তুলনায় বেশি ঘন, যার কারণে মধুর আয়তনটা কি তোমার হচ্ছে কিছুটা কম। এখন খেয়াল করো, তাহলে যে ঘন বিষয়টা অনেকটাই ঘনত্ব, অর্থাৎ ঘন বিষয়টাই হচ্ছে অনেকটা ঘনত্ব। তাহলে ঘনত্ব বিষয়টা কি বুঝতে পারতেছো? যে আমি 1 কেজি মধু তুললাম, 1 কেজি মধু ওই বোতলের কতটুকু আয়তন দখল করতেছে, ওই বোতলের মধ্যে কতটুকু আয়তন দখল করতেছে, এই জিনিসটা আমরা নির্ধারণ করতেছি। তাহলে বন্ধুরা, ঘনত্ব বিষয়টা কি? যে আমরা যদি ঘনত্বকে একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা পাবো যে একক আয়তনের মধ্যে কি পরিমাণ ভর বিদ্যমান, কোন একটা পদার্থের একক আয়তনের মধ্যে কোনো পদার্থের কি পরিমাণ ভর বিদ্যমান, সেটাই হচ্ছে কি ওই বস্তুর ঘনত্ব। ওই বস্তুর ঘনত্ব। মনে রাখবা, ঘনত্বকে প্রকাশ করা হয় রো দ্বারা। এটার সঠিক উচ্চারণটা হলো রো। এর সঠিক উচ্চারণ হলো কি বন্ধুরা? রো। এটা তোমরা এভাবে লিখতে পারো। তোমরা এভাবে না লিখে দেখবে তোমাদের বই পুস্তকে এভাবে লেখা থাকবে, অর্থাৎ পি এর মতো করে, পি এর মতো করে এরকম করে লেখা থাকবে। এটাও কিন্তু রো, কিন্তু এটা লিখতে গিয়ে অনেক স্টুডেন্ট তাড়াহুড়া করতে গিয়ে একদম পি বানিয়ে ফেলে, যার কারণে তোমরা রোটাকে এভাবে লিখবে। তাহলে এটার নাম কি বন্ধুরা? রো। এবার খেয়াল করো, আমরা কি বলতেছি যে ঘনত্বকে প্রকাশ করা হয় রো দ্বারা। আমরা ঘনত্ব কি বললাম? যে একক আয়তনের মধ্যে, একক আয়তনের মধ্যে কি পরিমাণ ভর বিদ্যমান। তাহলে ঘনত্বকে প্রকাশ করব রো দ্বারা। রো ইজ ইকুয়াল একক আয়তনের মধ্যে কি পরিমাণ ভর, তার মানে কি এম। তাহলে আমরা রো ইজ ইকুয়াল সূত্র কি জানবো? যে রো ইজ ইকুয়াল এম ডিভাইডেড ভি, অর্থাৎ নির্দিষ্ট আয়তনের মধ্যে কি পরিমাণ ভর বিদ্যমান, এটাই হচ্ছে কি রো বা ঘনত্ব। তাহলে আমি ওই তো বললাম যে 1 লিটার পরিমাণ, সরি 1 কেজি পরিমাণ পানি যে পর্যন্ত উঠবে একটা বোতলে, ঠিক
ওই বোতলে যদি আমি 1 কেজি পরিমাণ মধু উঠাই, তাহলে মধু তার তুলনায় পানির তুলনায় একটু নিচে থাকবে, কারণ হচ্ছে মধুর ঘনত্ব পানি অপেক্ষা বেশি। বুঝাইতে পারছি? এইটাই হলো ঘনত্ব। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে একটা সূত্র পেলাম যে রো ইজ ইকুয়াল এম ডিভাইডেড ভি। এটাকে যদি আমরা একটু মডিফাই করি, তাহলে আমরা লিখতে পারি না যে এম ইজ ইকুয়াল রো ভি, অর্থাৎ বজ্র গুণন করি। দেখো এম এর এখানে এম এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তার মানে এম ইজ ইকুয়াল কি রো ভি। এটুকু যদি তোমরা বুঝে থাকো এম ইজ ইকুয়াল রো ভি, এটা আমাদের কাজে লাগবে। আমরা এখন তাহলে আলোচনায় যাই তোমাদের তরলের ভিতরে চাপ। বন্ধুরা, তরলের ভিতরে চাপটাই আমি আলোচনা করতে যাচ্ছি, তবে এই জিনিসটা আমার কাজে লাগবে বলে এই জিনিসটা আগে আলোচনা করে দিলাম। এবার খেয়াল করো, তরলের ভিতরে চাপ নির্ণয় করার জন্য আমরা একটা বস্তু ধরে নিচ্ছি, সরি একটা পাত্র ধরে নিচ্ছি। ধরে নিলাম এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে ধরে নাও এই পর্যন্ত পানি বিদ্যমান, এই পর্যন্ত পানি বিদ্যমান। এটা সম্পূর্ণটাই কি আছে বন্ধুরা? পানি আছে, এর ভিতরে সম্পূর্ণটাই পানি আছে। আমি পানি এইভাবে দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়িতে, এর ভিতরে পানি আছে। এখন এর ভিতরে যে কোনো একটা বিন্দুতে কি পরিমাণ চাপ অনুভব হবে? এই যে তরলের পদার্থটা, এই যে সম্পূর্ণ পাত্রটার মধ্যে যে কোনো একটা বিন্দু, আমি যদি এই বিন্দুর কথা বলি, তাহলে এই বিন্দুতে কি পরিমাণ চাপ থাকবে? আমি যদি এই বিন্দুর কথা বলি, আমি যদি এই বিন্দুর কথা বলি, এই বিন্দুর কথা বলি বা এই বিন্দুর কথা বলি, মোট কথা যে কোনো একটা বিন্দুতে কি পরিমাণ চাপ থাকবে, এই জিনিসটা আমরা আজকে আলোচনা করব। এটা কিন্তু আমরা একটু সহজভাবে বুঝতে পারি। দেখো, আমরা যদি এটার এই জায়গাতে ছিদ্র করে দেই, তাহলে কিন্তু পানিটা একটু আস্তে আস্তে পড়বে, পানিটা খুব কাছেই পড়বে। এখন ছিদ্রটা যদি আমি আরেকটু নিচে করে দেই, তাহলে পানিটা কিন্তু আরেকটু দূরে গিয়ে পড়বে। এখন ছিদ্রটা যদি আমি আরো নিচে করে দেই, তাহলে পানিটা কিন্তু আরো দূরে গিয়ে পড়বে। এটা থেকেও আমরা সহজে বুঝতে পারি। তবে আমি তোমাদেরকে এটা দিয়ে না বুঝিয়ে আমি চেষ্টা করব একটু সূত্র দিয়ে বোঝানোর। এবার খেয়াল করে দেখো, আমরা এই জিনিসটা আবার পরে আলোচনা করতেছি। এটা দিয়ে না বুঝিয়ে আমরা একটু অন্যভাবে বুঝবার চেষ্টা করব। ধরে নাও এই যে পাত্রটার ভিতরে আমি সম্পূর্ণ পাত্রটার উচ্চতা যদি আমি এইচ ধরে নেই, এর উচ্চতাটাকে যদি আমি এইচ ধরে নেই, সম্পূর্ণ পাত্রের ক্ষেত্রফলটাকে যদি আমি এ ধরে নেই, আমরা কিন্তু এভাবেও করতে পারি যে সম্পূর্ণ পাত্রের ক্ষেত্রফল এ, অথবা এরকম করতে পারি যে এর ভিতরে একটা বস্তুকে আমরা ডুবিয়ে দিলাম, এই তরলের ভিতরে একটা বস্তুকে ডুবিয়ে দিলাম, সেই বস্তুটার ক্ষেত্রফলকে আমরা এ ধরে নিতে পারি। আর হচ্ছে কত উচ্চতা, তাহলে উপর থেকে এই উচ্চতাটাকে আমি এইচ ধরে নিতে পারি, তাহলেও কিন্তু হবে। এখন খেয়াল করে দেখো, তাহলে উপর থেকে পানির উপরিতল থেকে এইচ উচ্চতায় কোনো একটা বস্তু রাখলাম, সেই বস্তুর ক্ষেত্রফলটাকে যদি আমি এ ধরি, খেয়াল করো আমি বস্তুর ক্ষেত্রফল দিয়েই বুঝাই, তাহলে বস্তুর ক্ষেত্রফলটাকে যদি আমি এ ধরি, তাহলে এই বিন্দুতে ওই বিন্দুতে তোমার হচ্ছে এই যে এ ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের উপর কি পরিমাণ বল অনুভব করবে, কি পরিমাণ বল অনুভব করবে। তোমরা জানো বন্ধুরা যে যে কোনো একটি বিন্দুর উপরে প্রযুক্ত বল এফ ইজ ইকুয়াল কি এম জি। আমরা একটা সমীকরণ কিন্তু জানি যে আমি যদি এ ক্ষেত্রফল বলি, তাহলে কি লিখতে পারি আমরা? এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল সমান আমি কি লিখতে পারি? যে এম জি, এম জি, কারণ এফ সমান সমান এম জি আমরা এটা জানি, তাই না? যে আমরা সমীকরণ কিন্তু এটা জানি যে এফ ইজ ইকুয়াল এম জি। এটা ওজনের ধারণা, যদি আমার আগের টপিকটা দেখে থাকো তাহলে তোমরা বুঝে যাবে। আগের টপিকটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে, সেটার লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এফ ইজ ইকুয়াল এম জি, এই সূত্রটা আমরা জানি, আগের ক্লাসগুলো করলেই বুঝে যাওয়া। তাহলে দেখো আমরা এই যে এখানে দেখো তো বন্ধুরা, এম, এমটা কি? ভর। এমটা হচ্ছে ভর। এম সমান সমান আমরা একটু আগে যে আরেকটা সূত্র বের করলাম যে এম ইজ ইকুয়াল কি রো ভি। তাহলে খেয়াল করো বন্ধুরা, এই জায়গাতে যদি আমি এম এর পরিবর্তে রো ভি বসে দেই, তাহলে আমি কি পাচ্ছি? এফ ইজ ইকুয়াল রো ভি জি, তাই না? একটু খেয়াল করো, তাহলে আমরা পাচ্ছি এফ ইজ ইকুয়াল রো ভি জি। এবার তাহলে এফ ইজ ইকুয়াল পাচ্ছি আমরা রো ভি জি। ভিটা কি বন্ধুরা? আয়তন। ভিটা হচ্ছে আয়তন, আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এখন তোমরা জানো আয়তন সমান সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আয়তন সমান সমান আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি? উচ্চতা। এবার দেখো বন্ধুরা,
আমি এখান থেকে তোমাদের যদি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করি তাহলে আমরা কি পাই? ক্ষেত্রফল। এটাও তো আমরা জানি, আমরা পূর্বে ক্লাসগুলো পড়লে তোমরা এগুলো নিশ্চয়ই জানবে। কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমি গুণ করি তাহলে পাবো ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করা হয়? সরি, এ দ্বারা প্রকাশ করা হয়। ক্ষেত্রফলকে প্রকাশ করা হবে কি দ্বারা বন্ধুরা? এ দ্বারা। আর উচ্চতাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এইচ দ্বারা। তাহলে এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এখান থেকে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমি পাচ্ছি এ, আর উচ্চতা হচ্ছে কি এইচ। আমি দেখো তো এই যে সম্পূর্ণ বিষয়টা কি ভি না? তার মানে ভিটা কি আয়তন, আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমি লিখতে পারি না ভি ইকুয়াল এ এইচ? লিখতে পারি কিনা? তোমার বলবে যে নিশ্চয়ই পারি, কারণ হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে ক্ষেত্রফল অর্থাৎ এ, আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে ভি ইকুয়াল এ এইচ। এবার দেখো আমরা যদি এই জায়গাতে ভি এর পরিবর্তে বসিয়ে দেই এ এইচ, তাহলে আমরা লিখতে পারি না এ এইচ রো জি? মানে সাজিয়ে লিখলাম, রোটাকে শুধু পরে লিখলাম, ভিটাকে পরিবর্তে এ এইচটা আগে লিখলাম। তাহলে আমি এফ ইজ ইকুয়াল এ এইচ রো জি, এটুকু তো জানি। এখন দেখো আমরা পেলাম যে এফ ইজ ইকুয়াল এ এইচ রো জি। আমরা কি বের করতেছি? যে তরলের যে কোনো বিন্দুতে চাপ, অর্থাৎ তরলের ভিতরে যে কোনো একটা বিন্দুতে কি পরিমাণ চাপ অনুভব হবে। আমরা কি জানি বন্ধুরা? চাপ সমান সমান কি? আমার চাপের ক্লাসটা, পূর্বের ক্লাসটা করলে কিন্তু আমরা বুঝে যাবে যে চাপ ইজ ইকুয়াল আমরা কি জানি? পি। পি ইজ ইকুয়াল আমরা সূত্র জানি এফ ডিভাইডেড এ। এটুকু তো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যদি পূর্বের ক্লাসটি পড়ে থাকো। যদি না করে থাকো অবশ্যই দেখে নিবে, কিন্তু আমরা ইতিমধ্যে 7টি পর্ব আপলোড করেছি। তাহলে দেখো আমরা পাচ্ছি পি ইজ ইকুয়াল এফ ডিভাইডেড এ। এখন খেয়াল করো এফ এর জায়গাতে যদি আমি এফ এর মানটা বসিয়ে দেই তাহলে এ এ এইচ রো জি, আর নিচে কি থাকতেছে বন্ধুরা? এ। এই তো এ এ আমি যদি ক্যান্সেল আউট করে দেই তাহলে আমি পাচ্ছি কি এইচ রো জি, তাই না? এখন দেখো তাহলে আমি কি পেলাম? যে পি ইজ ইকুয়াল এইচ রো জি। মনে রাখবা এটাই হচ্ছে চাপ, অর্থাৎ তরলের ভিতরে চাপ। তরলের ভিতরে যে কোনো একটা বিন্দুতে চাপ সমান সমান চাপ পি ইজ ইকুয়াল আমরা জানি এইচ রো জি। একদম ভালোভাবে মনে রাখবা। তাহলে তরলের ভিতরে যে কোনো একটা বিন্দুতে চাপ অর্থাৎ পি ইকুয়াল এইচ রো জি। এখন খেয়াল করো তাহলে এইখান থেকে এইচটা হচ্ছে উচ্চতা, রোটা হচ্ছে ঘনত্ব, জিটা হচ্ছে কি? অভিকর্ষ ত্বরণ। এই যে ঘনত্ব ব্যাপারটা কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে আলাদা আলাদা। মনে রাখবা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার। সরি, কেজি পার ঘনমিটার। কেজি পার ঘনমিটার, এই বিষয়টা হচ্ছে কি? ঘনত্ব। ঘনত্বের একক হচ্ছে কেজি পার ঘনমিটার। এটা আমরা আসলে বিস্তারিত আলোচনা করিনি ঘনত্ব নিয়ে, কারণ ঘনত্বের এককটা হচ্ছে কেজি পার ঘনমিটার। এখন খেয়াল করো আমরা যদি পানির ক্ষেত্রেই বলি তাহলে পানির গভীরতায়, ধর আমি যদি বললাম যে 1 মিটার গভীরতায় কোনো একটা বিন্দুতে কি পরিমাণ চাপ অনুভব হবে, অর্থাৎ আমি পানির উপরিতল থেকে 1 মিটার নিচে কি পরিমাণ চাপ অনুভব হবে সেটা আমি বের করতে চাই। তাহলে আমি কিভাবে বের করব? দেখো এইচ এর মানটা শুধু 1 ব্যবহার করব, রো ঘনত্ব 1000 ব্যবহার করব, কারণ আমরা জানি পানির ঘনত্ব হচ্ছে 1000। এরপরে জি এর মানটা আমরা জানি কত? 9.8। তাহলে কিন্তু আমরা পি এর মান বের করতে পারবো না? তুমি কিন্তু বের করতে পারবা, এটা শুধু ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে একটা মান বের হয়ে চলে আসবে। এবার যদি আমি বলি যে 100 মিটার গভীরতায়, 100 মিটার গভীরতায় কি পরিমাণ চাপ অনুভব করবে, তাহলে আমি শুধুমাত্র এইচ এর পরিবর্তে 100 বসিয়ে দিব। আমরা জানি পানির ঘনত্ব হচ্ছে 1000। এই ঘনত্বগুলো আমি একটা চার্ট দিয়ে দেবো তোমাদের আগামী পর্বে, সেগুলো মুখস্থ করে নিবে। 1000 ইন্টু এই যে জি এর মানটা হচ্ছে কত? 9.8। এটা তুমি ক্যালকুলেট করলেই 100 মিটার গভীরতায় চাপের মানটা নির্ণয় করতে পারবে। এবার দেখো একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, নির্দিষ্ট একটা পদার্থের জন্য রো এর মানটা নির্দিষ্ট না? নির্দিষ্ট একটি পদার্থের জন্য রো এর মানটা কিন্তু নির্দিষ্ট। যেমন আমি পানির ক্ষেত্রে বললাম, পানির ক্ষেত্রে কিন্তু এই যে এইচ এর রো এর মানটা 1000, এটা কিন্তু নির্দিষ্ট। তাহলে খেয়াল করো কেরোসিনের ক্ষেত্রে 1000 তোমার একটা মান থাকবে নির্দিষ্ট। এরপরে তোমার হচ্ছে পারদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান থাকবে। তারপরে তোমার হচ্ছে আমরা যদি বলি এই যে মধু বললাম, মধুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান থাকবে। অর্থাৎ এই মানগুলো কিন্তু মুখস্থ করতে হয়। এই মানগুলো আমি আগামী পর্বে নিয়ে আলোচনা করব, সমস্যা নাই। এখন দেখো তাহলে পানির ক্ষেত্রে রো অর্থাৎ ঘনত্বের মানটা কিন্তু স্থির বা নির্ধারিত, যেটা 1000। আচ্ছা, এখন খেয়াল করো তো তাহলে রোটাকে আমরা এক প্রকার ধ্রুবক বলতে পারি কিনা? যার মান নির্দিষ্ট তাই তো ধ্রুবক, তাই না? তাহলে রো এর মানটা আমরা এক প্রকার ধ্রুবক বলতে পারি। রোটাকেও যদি ধ্রুবক হয়, রোটাও যদি ধ্রুবক হয়
আর জিটা হচ্ছে কি 9.8, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ। এটা তো নির্দিষ্ট একটা এলাকায় এর মানটাও নির্দিষ্ট, নির্দিষ্ট একটা এলাকায় এর মানটাও নির্দিষ্ট। মেরু অঞ্চলে একরকম, কিন্তু মেরু অঞ্চলে যে কোনো জায়গাতে 9.83 তো হবে। আবার আমাদের দেশে আমরা 9.8 বা আদর্শ মান ব্যবহার করি, আমাদের দেশের যে কোনো জায়গাতে 9.8 তো হবে। তার মানে আমরা বলতে পারি না এই মানটাও এক প্রকার ধ্রুবক, এই মানটাও এক প্রকার ধ্রুবক, বলতে পারি কিনা? এখন দেখো তো, তাহলে রো যদি ধ্রুবক হয়, তারপরে জি যদি ধ্রুবক হয়, তাহলে এইচটা নির্ভর করতেছে, সরি পিটা নির্ভর করতেছে কিসের উপরে? এইচ এর উপরে না? অর্থাৎ পি নির্ভর করতেছে এইচ এর উপরে, অর্থাৎ গভীরতা যত বাড়বে চাপের মান তত বাড়বে। কারণ আমরা কি জানি, এইচটা হচ্ছে গভীরতা বা উচ্চতা। এখন খেয়াল করো বন্ধুরা, এখান থেকে আমরা একটা সম্পর্কে আসতে পারি যে পি ইজ প্রপোর্শনাল এইচ, অর্থাৎ পি এর এইচ এর মানটা যত বাড়বে, গভীরতা যত বাড়বে, চাপের মান তত বাড়বে। এবার ওই যে প্রথমের চিন্তাটা আরেকবার একটু করো। আমি তোমাদের বলছিলাম প্রথমেই যে আমরা যদি এটার উপরে একটা ফুটো করে দেই তাহলে খুব কাছাকাছি পড়বে, আমি যদি আরেকটু নিচের দিকে ফুটো করে দেই তাহলে আরেকটু দূরে গিয়ে পড়বে, আমি যদি আরো নিচের দিকে ফুটো করে দিই তাহলে পানিটা কিন্তু আরো বেশি দূরে গিয়ে পড়বে। কেন পড়লো, কেন পড়লো? চিন্তা করো, এখান থেকে পানির উপরিতল থেকে গভীরতা সামান্য একটু গভীরতা কম, যার কারণে এই জায়গাতে চাপের মান কম। তুমি একটু আগে বুঝে গেলা যে পিটা হচ্ছে কি রো, সরি এইচ এর সমানুপাতিক, অর্থাৎ এইচ যত বাড়বে পি এর মানটা তত কি বাড়বে। তাহলে এখানে উচ্চতা কম বলে এই জায়গাতে পানির চাপ কম, আর চাপ কম হওয়ার কারণে পানিটা খুব কাছাকাছি পড়তেছে। তার একটু নিচের বিন্দুটাতে চাপ একটু বেশি হবে, আর চাপ একটু বেশি হওয়ার কারণে এটা আরেকটু দূরে গিয়ে পড়বে। তারও একটু নিচের বিন্দুতে, যেহেতু একদম নিচের দিকে, তার মানে কি চাপের মান অনেক বেশি হবে, আর চাপের মান অনেক বেশি হওয়ার কারণে পানিটা অনেক দূরে গিয়ে পড়বে। দেখো একটু চিন্তা করো, তাহলে এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে গভীরতা যত বাড়বে চাপের মান তত বাড়তে থাকবে। একটু চিন্তা করে দেখো, এই জন্য মনে করো সমুদ্র, কোন যদি আমরা সমুদ্রে চলে যাই, সমুদ্রের উপরিতল থেকে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার নিচের দিকে গেলে কখনোই কিন্তু আমরা টিকে থাকতে পারবো না। কেন পারবো না? কারণ ওই জায়গাতে চাপের মান, পানিতে চাপের মান এত বেশি যে আমাদের শরীর নিতে পারবে না, শরীর একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বন্ধুরা মনে রাখবা, উপর থেকে তরলের গভীরতা যত বাড়তে থাকবে তত চাপের মান বেশি থাকবে। মনে রাখবা, এই যে সাধারণভাবে আমরা যদি 10 মিটার পানির উপরিতল থেকে যদি 10 মিটার নিচের দিকে যেতে চাই, আমরা কিন্তু যেতে পারি না। 10 মিটারের নিচে যেতে গেলে আমরা যেতে পারি না, কারণ কি? উপর থেকে চাপের মানটা এত বেশি হয় যে আমরা 10-15 মিটারের নিচে বেশি গভীরতায় যেতে পারি না খুব একটা, কারণ পানিতে চাপের মানটা অনেক বেশি হয়ে যায়। মনে রাখবা, পানিতে আমরা যত নিচের দিকে যাব তত চাপের মানটা বেড়ে যাবে। এটা আসলে কেন বেড়ে যায়? কারণ উচ্চতাটা বেড়ে যায়। পানি আমার উপরে, ধরো আমি পানির নিচে ডুব দিচ্ছি, তাহলে আমার উপরে যত পরিমাণ পানি থাকবে, যত পরিমাণ পানি থাকবে সেটার উপর ডিপেন্ড করবে চাপ কিরকম হবে। যদি পানির উপরে কম থাকে তাহলে চাপ কম হবে, যদি পানির আরো একটু বেশি থাকে তাহলে চাপ আরো একটু বেশি হবে, পানি যদি আরো বেশি থাকে তাহলে চাপকে আরো বেশি হবে। মনে রাখবা, তাহলে পানি উপরে যত বেশি থাকবে চাপের মানটা তত বেশি থাকবে। তাহলে এই যে আমরা একটা সূত্র পেলাম যে পি ইজ ইকুয়াল এইচ রো জি, এখান থেকে আমরা সমান্তরালে আসতে পারি যে যে পি এর মানটা হচ্ছে কি এইচ এর সমানুপাতিক, অর্থাৎ পি এইচ এর মানটা যত হারে বাড়বে পি এর মানটাও ঠিক তত হারে বাড়বে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে সর্বসাকুল্যে তরলের ভিতরে চাপ পি সমান সমান সূত্র কি পেলাম? পি ইজ ইকুয়াল এইচ রো জি। এই সূত্র দিয়ে আমরা যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করতে পারবো। তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে, তোমরা চেষ্টা করবা, কে কে চেষ্টা করবা সেটা আমাকে কমেন্টে জানিও। আর তোমরা চেষ্টা করার পরে উত্তর কত বের হয় সেটা কিন্তু আমাকে কমেন্টে লিখে দিও। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।